ফুলশয্যার রাতে রাজ যখন মৌকে বলল, এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দাও। রাজের কথাটা মৌয়ের কলিজায় গিয়ে বিঁধল। মা মরা মেয়েটার ফুলশয্যার রাতে ডিভোর্স পেপারে সাইন করতে হবে, এটা কখনোই ভাবেনি সে। হাতের কাঁচা মেহেদির সাজ, অপরূপা লাগছে মেয়েটাকে। ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি টপ করে কাগজটার উপরে পড়ল। জীবনটা সত্যিই অদ্ভুত। 4 ঘন্টা আগে যেমন একটি কাগজে সাইন করে নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছিল, আর এখন একটা সাইনে সেই সম্পর্কটা প্রাণহীন হয়ে গেল। এদিকে সাইন করা কাগজটা হাতে নিয়ে রাজ বলল, সরি মৌ, আমার কিচ্ছু করার নেই। পরে যদি তুমি আমাকে ডিভোর্স না দাও, তাই ঝামেলা আগিয়ে মিটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার সাইনটা বাকি রাখলাম। চুক্তি যখন শেষ হবে, আমার সাইনটা দিয়ে কাগজটা পরিপূর্ণ করব। মৌ কিছু না বলে মাথাটা নিচু করে আছে। বুকের ভিতরটা যেন কেমন কেমন করছে। জীবনে কাউকে কোনো দিন ভালোবাসেনি, নিজের স্বামীকে সবটা বলে দেবে, কিন্তু আজ স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল। রাজ মৌয়ের পাশে থাকা বালিশটাকে নিয়ে যখনই খাট থেকে নামতে যাবে, তখনই খেয়াল করলো বিছানায় রক্ত। রক্ত দেখে খানিকটা আঁচ করতে পারল সে বিষয়টা কি। মৌকে বসে থাকতে বলে বের হয়ে গেল। মৌ বিছানায় বসে বসে ভাবছে জীবন নামক বহতা নদীর কথা। এই নদীর শেষ কোথায়? বান্ধবীদের কাছে শুনেছি বাসর রাতে এই হয় সেই হয়। আর আমার রাজকে আর কি বা দোষ দেব? আমি নিজের ইচ্ছায় চুক্তিই বিয়ে করেছি, যদিও রাজ আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়ালই নেই। রাজ ফার্মেসি থেকে প্যাড নিয়ে এসে রুমে ঢুকতেই দেখে মৌ ঘুমাচ্ছে। জানালা দিয়ে চাঁদের যোছনা এসে মৌয়ের চাঁদ মাখা মুখটাতে ভর করছে। মনে হচ্ছে অষ্টাদশী কোনো রাজকন্যা। রাজ মৌকে ডাক না দিয়ে বালিশটাকে নিচে নিয়ে সোফায় শুয়ে পড়ে। সোফায় শুয়ে থাকতে থাকতে রাজ সুমাইয়াকে ফোন দেয়। দুবার রিং হতেই সুমাইয়া ফোনটাকে ধরে বলে, হ্যালো জান, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো। আর হ্যাঁ, তোমার কথা মতো মাকে খুশি করার জন্য বিয়ে করেছি। মেয়েটাও রাজি হয়েছে। আচ্ছা, 6 মাসের মাঝে কিন্তু দেশে ফিরবে। আচ্ছা সুইটহার্ট, আমাকে ভুলে যেও না। এখন রাখছি, বাই। আচ্ছা, টেক কেয়ার। সকালবেলা পাখির কিচিরমিচিরে রাজের ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে যখনই উঠতে যাবে, ঠিক তখনই কে যেন বারবার দরজায় নক করছে। রাজ তাড়াহুড়ো করে বালিশ আর চাদর নিয়ে বিছানায় রাখে। মৌয়ের দিকে তাকিয়ে দেখে মৌ এখনো ঘুমোচ্ছে। রাজ মৌকে ডাক না দিয়ে দরজা খুলতেই দেখে রিত্য চা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে চাঁদ কোন দিকে উঠলো যে আমার বোন আমার জন্য চা নিয়ে আসলো? রিত্য চা নিয়ে দেখে যে মৌ উঠে পড়েছে। মৌয়ের কাছে চাটাকে রেখে বলল, তুমি চা নিয়ে আসছো কেন? আমি সকালে চা খাই না। আচ্ছা। চা খেয়ে মৌ যখন শাওয়ার নিতে যাবে, এমন সময় রাজ মৌয়ের হাতটাকে ধরে ফেলল। মৌ রাজের হাতে স্পর্শে কেমন যেন কেঁপে উঠল। লজ্জা মাখা দৃষ্টিতে রাজের দিকে তাকালো। রাজ প্যাডটা মৌয়ের হাতে দিয়ে বলল, আমি তোমার স্বামী। আশা করি এসব কিছু গোপন রাখার দরকার নেই। আমি কাল রাতেই বুঝতে পেরেছি তোমার সমস্যা হচ্ছে। মৌ রাজের মুখে এমন কথা শুনে লজ্জায় জড়সড় হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, ভালোবাসাই চাই। মৌ রাজকে যতই দেখে ততই মুগ্ধ হয়, ঠিক তার কল্পনায় পুরুষটার মতো। মৌ ঘুমলেই একজনকে স্বপ্নে দেখত, আর সেই স্বপ্নটা যে এভাবে সত্যি হয়ে যাবে সে কোনো দিন ভাবতে পারেনি। মৌ শাওয়ার শেষ করে গোলাপি রঙের একটা শাড়ি পরে যখন রুম থেকে বের হবে, তখন পিছন থেকে রাজ ডেকে বলল, কি সবাইকে তোমার মেধিন পেট দেখাবে নাকি? নাকি তোমার নাভি দেখিয়ে আমাকে মুগ্ধ করতে চাইছো? এসব বাজে মেয়েরা করে। মৌ রাজের কথা শুনে কাঁদো কাঁদো ভাবে বলল, কি করব? আমি শাড়ি পরতে পারি না, একটু পরিয়ে দেবে? কাছে আসো। শাড়ি পরাটাও পারো না, কি পারো? রাজ ধমক দিয়ে মৌকে শাড়ি পরানো শিখিয়ে দিল। শাড়ি পরা শেষ হলে মৌকে দেখে রাজের মা বলল, বৌমা, তুমি রান্নাঘরে আসছো কেন? কেন মা? আপনি আসতে পারলে আমি কেন পারবো না? মা, আমি আপনার মেয়ের মতো, আপনি এসব আর করবেন না। দূর পাগলি, আসোই একসাথে রান্না করি। মৌ খুশি হয়ে যায়। সত্যি মায়ের আদর বোধহয় এমনই হয়। এদিকে দেখতে দেখতে 2 মাস হয়ে যায়। 2 মাসে মৌ রাজের পরিবারের একজন হয়ে যায়। পরিবারের প্রতিটা মানুষ মৌকে ভালোবাসে, শুধু রাজ ছাড়া। মৌ জানে
রাজের হৃদয়ে শুধু সুমাইয়ার বসবাস, আর তাকে বিয়েটাও করেছে শুধু তার মায়ের জীবন বাঁচাতে। ওই সময় যদি ওর মায়ের কথা না শুনতো তাহলে হয়তো অনেক বড় বিপদ হয়ে যেত। মৌ রাজকে যতই দেখে ততই বিমোহিত হয়, কারণ মৌ হয়তো আগে কখন এমন পুরুষ দেখেনি। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, নীল রঙের শার্ট পরলে যে কোনো মেয়েই প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। রাজের এক বান্ধবীর বিয়েতে রাজ মৌকে নিয়ে দাওয়াত খেতে যাবে বলে মৌকে রেডি হতে বলে। মৌ যখন রেডি হয়ে চলে যাবে তখন রাজ মৌকে ডাক দিয়ে তার হাতে একটা প্যাকেট তুলে দেয়। মৌ খানিকটা অবাক হয়ে বলে, হয়ে বলে কি এটাতে? খুলে দেখো। মৌ খুলে দেখে যে একটা শাড়ি। মৌ শাড়ি দেখে যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি মন খারাপ করেছে। মৌয়ের মন খারাপের কারণটা রাজ বুঝতে পেরেছে, কারণ রাজ জানে মৌ ঠিকমতো শাড়ি পরতে পারে না, তার উপর বিয়ে বাড়ি যাচ্ছে। তাই মৌকে বলল, কি হলো, শাড়ি পছন্দ হয়নি? হয়েছে। তো শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি পরতে পারি না শাড়ি। রাজ মজা করার জন্য বলল, তো কি পারেন খেতে? আপনার মা আপনাকে শাড়ি পরাও শেখায়নি, যেখানে ক্লাস 5-এর মেয়ে শাড়ি পরতে পারে? কি করব, আমার মাকে আমি দেখিনি। বাবার কাছে শুনেছি আমাকে জন্ম দেওয়ার সময় মা মরে গেছে, দুধটাও খেতে পারিনি। আমার মা মারা যাওয়ার জন্য 1 বছর আমার বাবা আমার মুখটা পর্যন্ত দেখেনি। বাবা মাকে অনেক বেশি ভালোবাসতো। বাবার ধারণা ছিল আমার জন্যই মা মারা গেছে। রাজ স্পষ্ট দেখতে পেল মৌয়ের চোখের কোণে পানি। কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যি শাড়ি পরার কথাটা মাকে টেনে বলা উচিত হয়নি। আচ্ছা, তুমি সাবান নিয়ে আসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব। মৌ কিছু না বলে সাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে টাওয়েল পরে যখনই রুমে আসছে, এসেই দেখে রুমে রাজ। দেখে থরথর করে কাঁপতে লাগলো। লজ্জায় মৌয়ের গাল মুখ সবকিছু লাল হয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৌ বলল, আপনি রুমের বাইরে যান, আমি শাড়ি পরে আসছি। মৌ রাজকে জোর করে বাহিরে বের করে দিয়ে কোনো রকমের শাড়ি পরল। রাজ রুমে এসে দেখে লুঙ্গির মতো শাড়ি পরেছে মৌ। সে হাসবে নাকি কাঁদবে ভেবে পাচ্ছে না। মৌকে ডাক দিয়ে বলল, কাছে এসো। আর এইভাবে শাড়ি পরে? আসবো না, আপনি পচা। তখন বসে থেকে সব দেখে নিয়েছেন, আপনি এত লুচু কেন? ধ্যাৎ, মেয়ে মানুষের এই একটাই সমস্যা, উপকার করতে গেলেই ভাবে লুচ্চামি করছে। আর তুমি যেভাবে শাড়ি পরেছো না, ছেলেরা এর চেয়ে ভালো লুঙ্গি পরে। এখন কাছে এসো। মৌ অনিচ্ছা সত্ত্বেও রাজের কাছে আসে। রাজ এক টান দিয়ে শাড়িটাকে খুলে ফেলে সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয়। রাজ শাড়ি পরিয়ে দিয়ে মৌয়ের দিকে তাকিয়ে দেখে মুখটা সূর্যের মতো লাল আকার ধারণ করেছে, আর চোখ দুটি বন্ধ, আর মুখ দিয়ে বিড়বিড় করে আল্লাহ আল্লাহ করছে। রাজ আজকে বুঝতে পারল সত্যি লজ্জা নারীদের ভূষণ। লজ্জা পেলে মেয়েদেরকে যে এত সুন্দর লাগে তার ধারণাতে ছিল বিষয়টা। রাজ মৌয়ের গায়ে টাচ করতেই মৌ চমকে ওঠে। এই কি হলো, ভয় পেলে নাকি? তোমার শাড়ি পরে শেষ, যদি ময়দা মাখতে হয় তাহলে আরেকটু লেট করতে পারো। মৌ রাজকে কিছু না বলে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। আয়নার সামনে বসে কাজলের কাট্টাটা থেকে এক বিন্দু কাজল নিয়ে চোখের ভ্রুতে লাগিয়ে নিল। কপালের ঠিক মাঝখানটায় কালো রঙের একটা ছোট্ট টিপ বসিয়ে বের হয়ে গেল রুম থেকে। রাজ মৌয়ের থেকে চোখ ফেরাতে পারছে না, কিন্তু না, মৌয়ের দিকে নজর দেওয়া যাবে না। আবার যা ভালোবাসা সব আমার প্রিয়তমার সুমাইয়ার জন্য। রাজ গাড়িতে বসেই সুমাইয়ার সাথে কথা বলছে। মৌ পাশেই বসে আছে। মৌ জানে রাজ তার না, সে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য চুক্তিবদ্ধ। বলতে গেলে রক্ষিতা। ঠিক রক্ষিতা বলা চলে না, কারণ 3 বার কবুল পড়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়েটা করেছে। সুমাইয়ার সাথে রাজের রোমান্টিক কথাগুলো মৌয়ের হৃদয়ে এসে আঘাত করছে। সমুদ্রের ঢেউ যেমন তীরে এসে আঘাত করে, ঠিক তেমনই রাজকে যখন সুমাইয়া ফোন করে কিস করে, তখনই মৌয়ের চোখের কার্নিশ পেয়ে টুপটুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সদ্য কাজল দেওয়া চোখটা আষাঢ়ের সময় যেমন নদী টৈটুম্বর থাকে, ঠিক তেমনই হয়ে আছে। দেখতে দেখতে বিয়েবাড়িতে এসে পড়ে। বিয়েবাড়িতে একটা ছেলে মৌকে দেখে বলে ওঠে, ছেলেটার কথা শুনে রাজের মাথায় রক্ত উঠে যায়। বিয়ের বাড়ির সবার সামনে ছেলেটার গালে চড় বসিয়ে দিয়ে বলে, এটা আমার স্ত্রী, কোনো বাজারের পণ্য নয়। ভবিষ্যতে কথা বলার আগে ভেবে বলবি। আর এখানে প্রতিটা মেয়ে কারো না কারো মা, বোন, স্ত্রী। তোর ঘরে যেমন মা বোন আছে তেমনি সবারই ঘরে।
ভবিষ্যতে কোনো মেয়েকে মাল বলার আগে নিজের মা বোনের চেহারাটা মনে করবি, দেখবি মুখ দিয়ে আর মাল কথাটা আসবে না। রাজ মৌকে নিয়ে সোজা বাসায় এসে পড়ে। মৌ আজকে অনেক খুশি, কারণ রাজ তাকে স্ত্রী বলে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছে। রাত্রেবেলায় রাজ যখন বালিশ নিয়ে সোফাতে যাবে, এমন সময় মৌ রাজের হাতটাকে ধরে ফেলে। হাত ধরলে কেন? আজ সোফাতে না গেলে চলে না? আমরা তো স্বামী স্ত্রী, তোমার প্রতি আমার তো একটা অধিকার রয়েছে। আমরা স্বামী স্ত্রী, তবে বাইরের লোকদের কাছে, কিন্তু ঘরের ভেতরে তো না। তুমি হয়তো চুক্তির কথা ভুলে যাচ্ছ। আমি বিয়েটা করেছি শুধু মায়ের খুশির জন্য, আর সুমাইয়ার বিদেশ থেকে আসতে দেরি হবে বলে। মাকে এই অবস্থায় সুমাইয়ার কথা বলে কখনোই মেনে নিত না। আর তুমি তো টাকা নিয়েছো, তুমি এটাও বলতে পারবে না আমি তোমাকে ঠকাচ্ছি, কারণ তুমি নিজের ইচ্ছায় রাজি হয়েছো সব শর্ত মানতে। মৌ আর কিছু বলতে পারে না, রাজের হাতটাকে ছেড়ে দেয়। চোখের পানি কোনো বাঁধ মানছে না। তার ভাগ্যটা কি এতটাই খারাপ ছিল, যার জন্য ছোটবেলায় মা মারা যায়? বিয়ের পর স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়? বাবা নিজের মেয়েকে সন্তান বলে পরিচয় করিয়ে দেয় না, আর স্বামী পেয়েছে তাও কন্ট্রাক্টে। এসব ভেবে ঘুমিয়ে যায়। ফজরের নামাজের আজান শুনে মৌয়ের ঘুমটা ভেঙে যায়। মৌ রাজের কাছে গিয়ে দেখে রাজ ঘুমোচ্ছে। রাজের ঘুমন্ত চেহারাটা মৌয়ের কাছে খুব মায়াবী লাগছে। ছেলেদের চেহারা যে মায়াবী হয় তা বোধহয় জানা ছিল না। মৌ রাজের পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে রাজের কপালের ঠিক মাঝখানটায় একটা ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। রাজ জেগে ওঠে। তুমি এখানে? আজান দিয়েছে, নামাজ পড়বে না? রাজ মৌয়ের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলে, তোকে কত দিন বলছি আমাকে রাতে নামাজের জন্য ডাকবি না, অযথা আমার ঘুমটা নষ্ট করতে আসিস। সকালে আমার অফিস আছে, যা তোর মন চাই তুই গিয়ে পড়। মৌ কোনো শব্দ না করে উজু করতে চলে যায়। মৌ যখন নামাজ পড়ে মোনাজাতে, তখন রাজের মনে হয় কাজটা সে কি ঠিক করলো? নামাজ তো আমার ভালোর জন্য। ধুর, মেয়েটাকে আরো মারলাম। রাজের কেন জানি ভীষণ খারাপ লাগছে। তাই সে ঘুম থেকে উঠে যখনই ব্যালকনিতে গিয়ে দাঁড়াবে, এমন সময় পাশের রুম থেকে কারো চাপা কান্নার আওয়াজ পেল। রাজ রুমে উকি দিতেই দেখে মৌ নামাজের মোনাজাতে কাঁদছে আর কি যেন বলছে। রাজ একটু খেয়াল করে শুনতে পেল যে মৌ বলছে, হে পরওয়ারদিগার, আমার স্বামীকে তুমি হিদায়েত দান করো। আমি যে ওর সাথে জান্নাতে থাকতে চাই, তুমি হিদায়েত না দিলে কে হিদায়েত দেবে? এই পৃথিবীতে তো একটি গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। তুমি আমার স্বামীকে কবুল করে না। ও আল্লাহ নামাজের কথা বলেছি বলে আমাকে চড় মেরেছে। তুমি কিছু মনে করো না, আমাকেই তো পারছে। স্ত্রী স্বামীকে মারতেই পারে, এতে করে তুমি মন খারাপ করো না। আমার স্বামীকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমি তাকে নিয়ে জান্নাতেই থাকতে চাই। ও আল্লাহ, জন্মের সাথে সাথে মাকে নিয়েছো, তোমার কাছে কোনো অভিযোগ করিনি। বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছ, তবুও তোমার কাছে কোনো অভিযোগ করিনি। তুমি আমার স্বামীকে হিদায়েত দান করো, তার সাথে যেন জীবনের বাকি দিনগুলো কাটাতে পারি, তার পায়ে নিজেই থাকতে পারি। মোনাজাত শেষ করার আগে রাজ রুমে এসে শুয়ে পড়ল। মৌ যখন নামাজ শেষ করে রূপে ঢুকল, এমন সময় রাজ স্পষ্ট খেয়াল করল ভোর রাতে তার থাপ্পড়ের দাগ গালের মধ্যে বসে গেছে। 5টা আঙুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। মৌ আজকে শাড়ি পরেছে। শাড়ি পরতে পারে না, তাও পরেছে। আজ লম্বা ঘোমটা টেনে চরের দাগটাকে আড়াল করে রেখেছে। রাজ সকালে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। অফিসের কাজ করছে, এমন সময় মৌয়ের ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? খেয়েছো তুমি? না, খাবো। আচ্ছা খেয়ে নাও। আর আমার আজ টাকা লাগবে 1 লাখ। এত টাকা দিয়ে কি করবে? আমি তো চুক্তির টাকাটাই চাচ্ছি। ও আচ্ছা, লকারের চাবি বিছানা নিচে, ওখান থেকে চাবি নিয়ে আলমারি থেকে 1 লাখ টাকা নেবে। আচ্ছা। মৌ ফোন কেটে দিলে রাজ ভাবতে লাগে টাকার জন্য মেয়েরা কি না করতে পারে। রাতে যতটুকু ভালো মনে করেছিলাম, দুপুরে তার পরিচয় দিল কতটা ভালো। সত্যি মেয়েরা ক্ষণেই ক্ষণের রং পাল্টায়। ধুর, কি সব ভাবছি। লাঞ্চের সময় রাজ ক্যান্টিনে যখন সকল কর্মচারীদের সাথে খেতে যায়, ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রাজ ফোনটাকে বের করে দেখে আননোন নাম্বার। ফোন রিসিভ করতে ওপাশ থেকে একটা মেয়ে বলে ওঠে, জান, তুমি কোথায়? ও মাই সুইট হার্ট, তুমি দেশে এসেছো? আমাকে একটা ফোন তো দিতে পারতে। সারপ্রাইজ? তাই বুঝি? হ্যাঁ তাই।
তুমি বাইরে বের হও। আচ্ছা। রাজ বাহিরে বের হতেই সুমাইয়া রাজকে এসে জড়িয়ে ধরে। রাজ সুমাইয়াকে দেখে চমকে যায়। এই সুমাইয়া, রাস্তা তো এইভাবে জড়িয়ে ধরে আছো, সবাই তো ফ্রিতে সিনেমা দেখছে। দেখ, তোমাকে ধরবো না কাকে ধরবো বলো তো? হ্যাঁ, আমাকেই ধরবে, তবে এইখানে না। আর এটা আমেরিকা না, বুঝলে সুইটহার্ট? বুঝলাম। চলো আজ সারাদিন সহজ চষে বেড়াবো। রাজ আর সুমাইয়া সারা দিন ঘুরে সন্ধ্যায় ডিস্কোতে চলে যায়। এদিকে রাজ ডিস্কোতে গিয়ে ড্রিঙ্কস করে। সুমাইয়া রাজের সাথে ডেট করার জন্য গোপনে ড্রিঙ্কস যৌন উত্তেজনার ওষুধ মিশিয়ে দেয়। রাজ আর সুমাইয়া দুজন যখন একটা রুমের ভিতর, সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। হঠাৎ সুমাইয়ার ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগে। ফোনটা ধরতেই ওপাশ থেকে কে যেন বলল, ম্যাডাম, আঙ্কেল স্ট্রোক করেছে, আপনি হসপিটালে আসুন। সুমাইয়ার ফোনটা পিক করে রাজকে নিয়ে হোটেল থেকে বের হয়ে পড়ে। রাজকে বাসায় যেতে বলে সুমাইয়া গাড়ি করে হসপিটালে চলে যায়। এদিকে বাসায় আস্তে আস্তেই রাজের মাথাটা কেমন জানি ঘুরতে লাগলো। বাসায় এসেই রাজ নক করতেই মৌ দরজা খুলে দেয়। মৌ দরজা খুলে দিয়েই বলে, কি ব্যাপার, তুমি তো এত রাত করো না, আজ এত দেরি করলে কেন? রাজ দরজাটাকে লাগিয়ে দিয়ে বলল, পার্টিতে গিয়েছিলাম, অফিসের বাইরে এসেছিল। ও আচ্ছা, খাবে আসো। না, আমি খেয়ে এসেছি। ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। রাজ যখন শুয়ে পড়বে এমন সময় মৌ গিয়ে চুল আঁচড়াতে লাগলো। মৌ এমনিতেই শাড়ি ঠিক করে রাখতে পারে না, আর কেন জানি শাড়িটা শরীরের স্পর্শকাতর জায়গা থেকে সরে যায়। এদিকে রাজের শরীরটা কেমন যেন লাগছে। মৌকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। রাজ এবার আর সহ্য করতে পারল না, মৌকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। এই কি হচ্ছে রাজ? রাজ কিছু না বলে মৌকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। মৌ অনেকটা ঘাবড়ে যায়। কি হচ্ছে রাজ? আরে কি করছো তুমি? তুমি কি পাগল হলে? আমি তো তোমাকে দেখেই পাগল হয়েছি প্রিয়তমা, আর তুমি আমার স্ত্রী। মৌয়ের কথা শেষ করার আগে রাজ মৌয়ের ঠোঁট দুটিকে বন্ধ করে দেয়। তারপর দুজন ভালোবাসার সাগরে হারিয়ে যায়। পরের দিন সকালে মৌ ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে এসে দেখে রাজ দাঁড়িয়ে আছে। মৌ, কাল রাতের জন্য সরি, আমি ইচ্ছাকৃত এই কাজটা করিনি। ড্রিঙ্কস করেছিলাম, তাই করেছি, ক্ষমা করে দাও আমায়। আর এনো পিল খেলে কনসেপ্ট হওয়ার চান্স থাকবে না। এনো পানি। মৌ কিছু বলতে পারছে না, দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কি হলো, তুমি কাঁদছো কেন? সরি বলেছি তো। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। মৌ অনিচ্ছা সত্ত্বেও হাঁ করল। রাজ মৌয়ের মুখে একটু পানি দিয়ে কয়েকটা পিল মৌয়ের মুখে তুলে দেয়। মৌয়ের কাছে মনে হচ্ছে যত্ন করে তার মুখে কেউ বিষ তুলে দিচ্ছে। এতটা কষ্ট লাগছে, মনে হচ্ছে কেউ বিষ খাইয়ে দিলেও এতটা কষ্ট লাগবে না। রাজ মৌকে পিল খাইয়ে দেয়। হাঁপ ছেড়ে বাঁচে। যাক, বাঁচা গেল। নিজের ভুলের জন্য কি বোকামি নেটানা করেছিলাম। মৌ বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। এ কান্না দেখার মানুষ তার নেই। এদিকে কাজের মেয়েটা এসে মৌকে ব্রেকফাস্ট করার জন্য ডেকে গেল। মৌ কোনো রকমে বিছানা থেকে নামলো, সকলের সাথে ব্রেকফাস্টে অংশগ্রহণ করলো। মৌয়ের পেটে কিছুই যাচ্ছে না। এটা রাজের মা মিসেস হাফসা খেয়াল করলো। কি রে মা, তুমি তো কিছুই খাচ্ছ না। কই না তো, খাচ্ছি তো মা। তা তো দেখতেই পাচ্ছি। আর এই যে বাবা রাজ, আমি আর কতদিন বাঁচি? আমি কি নাতি নাতনির মুখ দেখতে পারবো না? মৌয়ের শাশুড়ির কথাগুলো শুনে মৌয়ের আরো বেশি কষ্ট হতে লাগলো। এই সংসারটা যে তার বড্ড পরিচিত, মানুষগুলো আপন হয়ে গেছে। কোনোদিন তো এভাবে কারোর আদর পায়নি। রাজ তাদের কোনো আশাই সে পূরণ করতে পারবে না। রাজ তার মাকে কিছু না বলে খাবার ছেড়ে উঠে পড়ল। কি রে বাবা, খেলি না? ও মা, অফিসের কাজ আছে। তো খেয়ে তো যা। না মা, যতটুকু খেয়েছি এতেই হবে। আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা মা, আসি। রাজ বাসা থেকে বের হয়ে সুমাইয়াকে ফোন দিল। দুবার রিং হতেই সুমাইয়া ফোনটা ধরে ফেলল আর বলল, হ্যালো জান, তুমি কোথায়? এই তো অফিস যাচ্ছি। ও আচ্ছা, শোনো, বাবা অসুস্থ, তুমি কি বাসায় আসবে? ও নো, তুমি আগে বলবে না? কি হয়েছে বাবার, বলো। আরে স্ট্রোক করেছিল, এখন অনেকটা সুস্থ। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। রাজ তাড়াহুড়ো করে সুমাইয়াদের বাসায় চলে যায়।
সুমাইয়ার বাবা রাজকে দেখেই কাছে টেনে নেয়।